তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি কি মোলার দ্রবণ নিয়ে। তো এই মোলার দ্রবণ কাকে বলে এটা জাস্ট কালকে বলছিলাম, যে কোনো এক লিটার দ্রবণের মধ্যে যদি আমাদের 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ। আর এখানে আমরা যে লাস্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে কোনটা দ্রবণ কোনটা দ্রব্য আর হচ্ছে কি কোনটা দ্রাবক। তো আমরা যদি একদম সূক্ষ্ম একটা উদাহরণের সাহায্যে বলি, মনে করি এখানে পানি দেওয়া আছে আর বাইরে থেকে মনে করো যে এখান থেকে আমি চিনি অ্যাড করতেছি। তাহলে এখানে কি পানি যেটা আছে এটাকে বলবো আমরা কি দ্রাবক, এই যে চিনি যেটা আছে এটাকে বলা হচ্ছে দ্রব। তাহলে এই চিনি এবং দ্রব মিলে যে জিনিসটা উৎপন্ন হবে সেটা হবে আমাদের কি দ্রবণ। ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি যে মনে করো যে আমি এখানে পানি নিলাম তাহলে সেটা হচ্ছে দ্রাবক। দ্রাবক মেইনলি আয়তনে বেশি থাকে, অর্থাৎ দ্রবের চেয়ে বেশি থাকে। এটা যদিও 100% কারেক্ট না, বাট মনে রাখার জন্য এতটুকু দরকার যে যেটা বেশি পরিমাণে থাকবে যেটার মধ্যে দ্রব দ্রবীভূত হবে সেটাকে বলা হয় দ্রাবক। আর আমরা চিনি বা অন্য কিছু যদি দেই, লবণও দিতে পারি, তাহলে সেটা হচ্ছে দ্রব। আর চিনি আর পানি মিলে যে শরবতটা মনে করো যে উৎপন্ন হলো সেটা একটা দ্রবণ। আশা করি এগুলা বুঝবা, এগুলো আমাদের কেমিস্ট্রি রিলেটেড পড়াশোনা না বলা যায়। তো এখানে তেমন কিছু আছে। আচ্ছা দেখো এদিকে কি বলছে, যে কি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। মানে এটা হচ্ছে আমাদের মোলারিটির সংখ্যা, এটা মনে রাখতে হবে যে কোন নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে 1 লিটার দ্রবণের মধ্যে, ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। এখন আমি যদি বলি যে মনে করো আমার কাছে 1 লিটার 1 লিটার পানি আছে বলা যায়, 1 লিটার পানি আছে, এবং মনে করো যে আমার এখানে 5 মোল চিনি আছে। তাহলে এটার যে মোলারিটি হবে কত বলো দেখি। তাহলে মোলারিটি হবে মোলারিটি হচ্ছে 5 মোল। 5। আর মোলারিটিকে আমাদেরকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, অথবা মোলারিটি একক বলতে পারি আমরা যে মোল পার লিটার। এটা হচ্ছে মেইন একক, এটাকে আমরা শর্টকাট করে আমাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা একটু আগে বললাম যে 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে তাকে ওই মূলের বা ওই দ্রব্যের মোলারিটি বলে। তাহলে এখানে যদি আমাদের 1 লিটার আছে আর 1 লিটারের মধ্যে আমার 5 মোল আছে, এর জন্য আমরা বলতে পারি এর মোলারিটি হচ্ছে 5 মোলার অথবা 5 মোল পার লিটার। এখন আমি যদি বলি যে মনে করো কোনো একটা দ্রবণে, মনে করো সোডিয়াম ক্লোরাইড একটা দ্রবণ আছে আমার কাছে, আমি মনে করো দেওয়া আছে যে 10 লিটারে আছে হলো যে 5 মোল। তাহলে এটার মোলারিটি কত হবে? কারণ আমাদের বের করতে হবে কি 1 লিটার, এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। কত লিটার পরীক্ষা দেওয়ার থাকে থাক, বাট আমাদের সবসময় বের করতে হবে 1 লিটার। তাহলে 1 লিটারের জন্য যদি বের করি তাহলে হচ্ছে 5 ডিভাইডেড বাই 10, তাহলে হচ্ছে 0.5 মোল। আর এটাকে আমি যেহেতু লিটার আছে দেখে তাহলে মোল পার লিটার বলতে পারি। তাহলে 0.5 মোল পার লিটার হচ্ছে আমাদের কি কয় মোলারিটি। তো এগুলো অবশ্যই মনে রাখতে হবে আমাদের, যতই দেওয়া থাক না কেন সেটা আমাদের কি 1 লিটারে কতটুকু আছে সেই জিনিসটা কি বের করে নিতে হবে। এখানে বলছি কি দেখো, একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 2 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণের মোলারিটি 2। একটু আগে আমরা যেভাবে বললাম, যদি কি 1 লিটারে 5 থাকে তাহলে কি 5, এখানে যদি কি 2 মোল দ্রবীভূত থাকে তাহলে তার মোলারিটি হচ্ছে 2। এটাই বলছে জাস্ট। এই যে আমাদের এখানে বলছে 0.5 মোল যদি থাকে তাহলে কি 0.5 মোলার। আর 0.5 মোলার কে বলা হয় সেমি মোলার দ্রবণ। কোথাও যদি প্রশ্নে সেমি মোলার দেওয়া থাকে তাহলে এটা দ্বারা বুঝবো যে এটার ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মোলারিটি বা মোলার। ঠিক আছে। পরীক্ষায় সরাসরি 0.5 দেওয়া থাকবে না, এখানে দেওয়া থাকবে কি সেমি মোলার। তারপর যে 0.5 মোলার দ্রবণ দ্রবীভূত থাকলে তাকে বলা হয় ডেসিমোলার। তাহলে ডেসিমোলার বলতে বোঝায় 0.1 মোলার। ঠিক আছে। এগুলো মনে রাখবা যে কোনটাকে সেমি মোলার বলা হয়। তাহলে 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.5 মোলার দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে সেমি মোলার দ্রবণ বলে। আবার 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.1 মোলার দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলে। আর ডেসিমোলারের কি মাত্রা দেওয়া আছে বা মোলারিটি দেওয়া আছে 0.1। আর সেমি মোলার হচ্ছে 0.5। এগুলো একটু জাস্ট মুখস্থ করো, এগুলো তুমি একটু পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে। তো এখানে ল্যাবরেটরির মধ্যে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো এগুলা এমনি খুব বেশি জটিল কিছু না, এগুলো তুমি এখান থেকে পড়লেই বুঝতে পারবে। তো তাহলে আমরা সরাসরি যে সূত্রটা আমাদের কাজে লাগবে সেই সূত্রটার মধ্যে যাই। সূত্রটা হলো আমাদের কি ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড বাই 1000।
আর এখানে যে ভিটা আছে, এই ভি এর মান অবশ্যই কি এমএল এ নিতে হবে। তাহলে এই জিনিসটা কি মনে রাখতে হবে। আমরা আগে একটা আমরা আগে একটা সূত্র পড়ছিলাম যে ভি ইজ ইকুয়াল টু 22.4 ডিভাইডেড বাই কি আহ এন এর যেগুলো ভি বলছিলাম, এখানে কি লিটার সবসময় কি এই সূত্রের মধ্যে আমাদের আয়তনটা ব্যবহার করতে হবে লিটার, কিন্তু এখানে যে ভিটা আছে এই ভি এর আমাদের সবসময় ব্যবহার করতে হবে কি এমএল এ। বুঝছো, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে এমএল এ কেন আছে, এটা 1000 হবে। এমএল এ কারণ এই যে এখানে 1000 দ্বারা ভাগ করে সেটাকে আমাদের কি লিটারে নিয়ে গেছে। বুঝছো, লিটার থেকে আর কি এমএল এ নিয়ে গেছে, এর জন্য কি এমএল ইউজ করতে হবে। এই সূত্র আমাদেরকে অনেক পরিচিত একটা সূত্র, এই সূত্রটা জাস্ট মনে রাখো। তাহলে মোলারিটি বা ঘনমাত্রা সংক্রান্ত সমাধানের জন্য এই সূত্রটি ব্যবহার করা যেতে পারে। দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা একটু সলিউশন করার চেষ্টা করি। এখানে বলছে কি যে 250 মিলিলিটার আয়তন মিথিক ফ্লাক্সে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আহ, দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। তার মানে আমাদের এরকম একটা দ্রবণ তৈরি করতে গেলে আমাদের উদ্দেশ্য হলো 0.2 মোলার দ্রবণ আমাদেরকে উৎপন্ন করা। আর এখানে আমাদের আয়তন দেওয়া আছে। তাহলে এই যে আমাদের ব্যবহার বের করতে হবে যে সোডিয়াম ক্লোরাইডের কতটুকু দিতে হবে। তার মানে আমাদের সোডিয়াম ক্লোরাইডের ভরটা আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে যে সূত্রটা শিখলাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড বাই হচ্ছে কত 1000। এস কি, এস হচ্ছে মোলারিটি। যেটা লেখা থাকবে মোলার, এটা হচ্ছে আমাদের এস এর মান। তাহলে এস এর মান দেওয়া হচ্ছে 0.2 মোলার। তারপরে এত আয়তনমেট্রিক ফ্লাক্সে আছে যেহেতু, তার মানে এই যে এটা কি মিলিলিটার দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে কত আয়তন। আয়তন ভি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 250 মিলিলিটার এমএল। ঠিক আছে, আর কি লাগবে আমাদের। আর হচ্ছে এই যে বড় হাতের এম আছে, বড় হাতের এম দ্বারা বলতে বোঝায় যে এটা হচ্ছে আণবিক ভর। আণবিক ভর লাগবে আর কি। তা আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে যে 23 প্লাস হচ্ছে 35.5। তাহলে এটাকে আমরা বলতে পারি 58.5। ঠিক আছে, তাহলে এস এর মান আমরা বসাই দিই। এস এর মান কত পাইলাম 0.2। তাহলে এস এর মান 0.2 গুণন এম এর মান পেলাম 58.5। তাহলে এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। এখান থেকে আমরা পাচ্ছি যে 2.925 গ্রাম। 2.925 গ্রাম। বুঝতে বুঝতে পারছো নাকি? আচ্ছা, এটা না জি। বুঝতে পারলেও কোনো অসুবিধা নেই, আশা করি বুঝতে পারছো। খুবই ইজি একটা প্রবলেম। আমার পরবর্তী যে ম্যাথ গুলো আছে সেগুলো দেখলে মনে হয় বুঝতে পারবো। সেখানে দেখো সরাসরি আমরা যেভাবে করলাম সেভাবে করে দেওয়া আছে। তো উপরে দেওয়া ছিল হলো আমাদের ওই কি যেটা আমাদের করার কোনো দরকার নেই। দেখো এই ম্যাথটা দেখো, মনোযোগ দাও, ক্যালকুলেটর রাখা আপাতত। এখানে বলতে যে 2 লিটার 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। তাহলে এই যে আমাদের যে 2 লিটার দেওয়া আছে, এটা হচ্ছে কি ভি এর মান। আমি কি 2 লিটার বসে। ঠিক আছে, তারপর কি বলবো, এখানে মোলার দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে এস এর মান। যেখানে মোলার দেওয়া থাকবে সেটা হচ্ছে এস এর মান। তাহলে 0.1 মোলার। তারপর কি আছে, তারপর কিছু নেই, বাট এটার আমরা মোলার এম। আয়তন আণবিক ভর বের করতে পারি। ঠিক আছে, আণবিক ভর বের করলে কত হবে, যদি বের করি 23 গুণন 2 প্লাস কার্বন ডাই অক্সাইডের কত, কার্বনের 12 প্লাস হচ্ছে 3। তাহলে এখান থেকে করলে 106 আসার কথা আমার যতটুকু মনে করতেছি। তাহলে 46, 48 আর 48 যেহেতু 60, 60 আর 46 160 কত যায়, তাহলে 106 পেলাম। তাহলে এম এর মান পেলাম কত 106। ঠিক আছে, তো আমি একটু নিচে নেই কারণ তুমি এখানে অ্যান্সার দেখে ফেলো। তাহলে এখন বলো, আমি যদি সূত্রে বসাই আমাদের কি বের করতে হবে, কতটুকু যেহেতু বলছে তার মানে আমাদের কি ডাব্লিউ এর মানটা বের করা লাগবে। ঠিক আছে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে আমাদের কত বসাইতে হবে, এস এর মান 0.1 বসাইলাম। তারপর হচ্ছে এম এর মান হচ্ছে 106 সেটা বসাইলাম। ধরুন ভি এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই 1000। বলো এখানে কোথাও টু। ভুল আছে, এখানে ভুল আছে ভুল কোথাও, আছে। কোথায়। জি, এখানে লিটারে তো বসানো যাবে না, মিলিলিটারে বসানো লাগবে না, তাহলে এখানে দুই হ্যাঁ, হাজার গুড। হবে। এটা ভুলটা ধরতে পারছো। তাহলে এখানে লিটার আছে, তাহলে কখনো লিটার বসাতে যাবে না, মিলি লিটার বসাতে হবে। তাহলে 2 লিটার ইজ ইকুয়াল টু 2000 মিলিলিটার। তাহলে এখানে আমাদের কি জি। দুই বসানো যাবে না, বসাতে হবে 2000। সেটা ক্যালকুলেটর করো দেখি কত আসে। 21.2 এত গ্রাম। ঠিক আছে, জি। 21.2 গ্রাম। আশা করি এটা বুঝতে পারছো। এর পরবর্তী যে ম্যাথ গুলো আছে এগুলো খুব ইজি, বুঝছো। তাহলে আমরা এখান থেকে বের করতে বলছি কি মোলারিটি কত, তার মানে আমাদের এস এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি
আমরা কিছু সূত্র জানি, ডাব্লু ডাব্লু যেগুলো জানি, এস এম ভি ডিভাইডেড বাই হচ্ছে 1000। আর যেহেতু আমাদের মোলারিটি বের করতে বলছে, তার মানে এস বের করতে বলছে, আর এস যেগুলো লিখতে পারো এটা হলো ডাব্লু। তাহলে 1000 গুণন ডাব্লু ডিভাইডেড বাই হচ্ছে এম এমভি। ইন্টু ভি। তাহলে এখান থেকে মান বসাইলে আমাদেরকে অ্যান্সার চলে আসবে। তাহলে 1000, আর আয়তন দেওয়া আছে, এটা মিলিলিটারে দেওয়া আছে, তাহলে আমাদের কাজটা ইজি করে দিচ্ছি। না না, আমাদের ভর লাগবে এখানে। তাহলে ভর হচ্ছে আমাদের 20 গ্রাম। তারপর এম এর মান হচ্ছে, সোডিয়াম কার্বনেট হচ্ছে 106। 106 গুণন আমাদের আয়তন হচ্ছে 250। তাহলে এখানে 250। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাবো। আমরা ক্যালকুলেশন না করে এটা দেখে দেখে লিখি, তাহলে 0. এখানে ডিরেক্টলি এস বের করছে, যে এইভাবে করলে হলো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাবো 0.75 মিটার। ঠিক আছে। তাহলে এই ম্যাথটা একটু করাই দিই, দেখো এখানে কি বলছে যে তুমি কিভাবে 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। তাহলে বলো দেখি আমি কিভাবে করতে পারি। আমি নিচে নিচ্ছি, ঠিক। অ্যান্সার যদি দেখতে না পারো। দেখো, এটাই ম্যাথটা বলছে কি আর তুমি কিভাবে কোনটা? 200 মিলিলিটার ও, সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবে। তাহলে আমাদের 200 কিভাবে যদি বলে, তাহলে মিলিলিটার আমাদের ডাব্লিউ এর মানটা সেমিমোলার। বের করতে হবে। হ্যাঁ, কি হলো? তাহলে আহ, এস এম আমাদের ভি এস, ডিভাইডেড বাই হচ্ছে 1000। তাহলে এস এর মান কত? যে এস এর মান এখানে সেমিমোলার বলছে, তাহলে 0.5। হ্যাঁ, যদি সেমিমোলার বলছে তার মানে এস এর মান হচ্ছে 0.5। তাহলে এখানে বসালাম 0.5 গুণন হচ্ছে আমাদের কি, আর এম অর্থাৎ গুণ আণবিক ভর। হচ্ছে তাহলে যে সোডিয়াম একশো কার্বনের আণবিক ভর ষোলো হচ্ছে আমাদের 100। তাহলে একশো একশো ছয় ছয় গুণন আয়তন দেওয়া আছে 200। 200। 200 আর ডিভাইডেড বাই আমাদের 1000, তো 1000 আছে। জি। তাহলে এখানে যদি হুম, তিনটা শূন্য কাটি, এখান থেকে দুইটা শূন্য আছে, এখানে কাটলে আমাদের কত 5 থাকতেছে। আচ্ছা, এগুলো তুমি ক্যালকুলেশন হাতে করলে পারবা। হ্যাঁ, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা শেষ পর্যন্ত পাচ্ছি কত, যে 10.6 গ্রাম। ঠিক আছে। ছয়। তো দেখো, আশা করি ওগুলা বুঝাইতে পারছি। এখন যেটা শুরু করতে যাচ্ছি সেটা হলো কি, যৌগের মৌলিক মৌলের শতকরা সংহতি। আমি মনে হয় এগুলো একদিন পড়াইছি, তাই না? যে তোমার পরীক্ষার আগে একদিন জি। পড়াইলাম। আচ্ছা যাই, যেহেতু করাইছি তাও একবার করাই দিই। এখানে কি বলছে দেখো, যে কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মূল্যের শতকরা সংযুক্তি বলে। এই যে শতকরা সংযুক্তি কাকে বলে, সিম্পল জিনিস। মনে করো যে তোমরা তিন বন্ধু মিলে একটা বিজনেস স্টার্ট করলাম, তো বললা কি ওখান থেকে যে প্রফিটটা আসলো, ওই প্রফিটের একজন 50% নিবা, আরেকজন মনে করো যে 20% নিবা, আর একজন কিছু 20% নিবে। তার মানে একটা জিনিসকে ভাগ করে একটা জিনিসের মধ্যে কে কতটুকু পাইতেছে সে হচ্ছে তার শতকরা সংযুক্তি। তাহলে মনে করো যে জি। আমাদের কাছে একটা মনে করো ধরে নিলাম সোডিয়াম কার্বনেট, এটা যত বারবার করতেছি, তাহলে সোডিয়াম কার্বনেট আছে। এই সোডিয়াম কার্বনের নির্দিষ্ট একটা ভর আছে, এই ভরের মধ্যে আমাদের সোডিয়াম কত পার্সেন্ট আছে, কার্বন কত পার্সেন্ট আছে, এবং অক্সিজেন কত পার্সেন্ট আছে, এগুলা বের করাই হচ্ছে আমাদের কোনো মৌলের বা যৌগের শতকরা সংযুক্তি নির্ণয়। তাহলে এখানে দেখো একটা সূত্র দেওয়া আছে, সূত্রটা কি বলতে, যে কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুক্তির সূত্র হচ্ছে যে মৌলের আণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা ইন্টু 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর ইন্টু পার্সেন্টেজ, মানে আমাদের এককটা দেওয়া আছে। তাহলে আমরা এত কিছু না করতে যাই, আমরা একদম ইজিলি করবো। এখানে কি দেওয়া আছে, আমাদের এই সিএল দেওয়া আছে, এটা শতকরা সংযুক্তি বের করবো। শতকরা সংযুক্তি মানে এই এটার মধ্যে আমাদের হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, ক্লোরিন কত পার্সেন্ট আছে, সেটা বের করতে হবে। তো আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমরা আণবিক ভর, তাহলে হাইড্রোজেনের 1 আর হচ্ছে ক্লোরিনের 35.5, তাহলে যোগ করলে আমাদের 36.5 হচ্ছে। মানে মোট আণবিক ভর যেটা, এই যে যৌগের আণবিক ভর যেটা, সেটা আমাদের আসলে কত, 36.5। এখন আমরা বের করবো কি, যে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, বাংলা একটু লিখে নিবা। হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, তাহলে প্রথমে বের করতে যে মৌলের পারমাণবিক ভর, আর আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর জানি 1, গুণন পরমাণুর সংখ্যা। এখানে কি হাইড্রোজেন একটা গেছে, যদি এখানে H2 থাকতো তাহলে আমি 2 দ্বারা গুণ করতাম, তাহলে এখানে কি একই হবে। আর গুণন আমাদের 100 আছে, আর ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর, তাহলে হচ্ছে ছত্রিশ তাহলে ছত্রিশ পয়েন্ট দশমিক পাঁচ পাঁচ তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 100 ডিভাইড বাই 36.5, তাহলে হচ্ছে 2.7, তাহলে এত পার্সেন্ট। ঠিক আছে। তারপর এখন যদি আমি তাহলে বলি যে ক্লোরিনের শতকরা সংযুক্তি, তাহলে ক্লোরিনের শতকরা তাহলে সংযুক্তি এটা হবে মাইনাস। সিএল এর শতকরা সংযুক্তি। তাহলে যে ক্লোরিনের আণবিক ভর, তাহলে ক্লোরিনের আণবিক ভর হচ্ছে 35.5
গুণন ক্লোরিনের সংখ্যা, তাহলে এখানে একটা ক্লোরিন আসলো, আর হচ্ছে সূত্রের 100 ডিভাইডেড বাই আণবিক ভর, তার মানে 36.5। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে একটা অ্যান্সার পাবো, 35.5 গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে 36.5। তাহলে এখান থেকে পাইতেছি অথবা আমাদের আমরা 57, 36 বা 100% থেকে টু 97 পয়েন্ট পয়েন্ট। বিয়োগ দিলেই পেয়ে যেতাম। হ্যাঁ সেটা পাই, মানে করো যে আমাদের মেইনলি আমরা পাইছি যে হাইড্রোজেনের পাইছি কত, যে 2.74। তাহলে এটা যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের ক্লোরিনের মধ্যে কত হবে, যে 1 - হচ্ছে 2.74। এখান থেকে আমরা ইজিলি কি অ্যান্সারটা পাইতে পারি, যে 97.26। এভাবে করলে হবে, বাট আমি আগে এটা দেখালাম, তারপর কি এটা অবশ্যই বলতাম। ঠিক আছে, তুমি এভাবে মানে মেইন সূত্র তুমি এভাবে করতে করবা, হাইড্রোজেন একটা ক্লোরিনের একটা। আর যদি শর্টকাট হইতে আগে দাও তাহলে কি 1 - এটা করলে হয়ে যাবে। কিন্তু যখন ওই তিনটা যৌগ চলে আসবে তখন কিন্তু একটু ভেজালে পড়তে পারো, তাই এভাবে করাই বেটার। তো এটা এমন না যে অনেক বড় কোনো কিছু, কঠিন কোনো কিছু, এরকম কিছু না যেত, তাহলে আমরা এই মূল নিয়মে আগাবো। তাহলে দেখো আরেকটা করাই, এটা মনে হয় পাবা, সহজ আছে, পানিটা না করাই, আচ্ছা এটা করে আমরা সালফিউরিক অ্যাসিড এটা করি, পানিটা তুমি নিজেরাই করিও। ঠিক আছে, তাহলে আমরা জানি কি যে সালফিউরিক অ্যাসিডে আমাদের যদি শতকরা সংযুক্তি বের করতে হয়, প্রথমে আমাদের আণবিক ভরটা বের করতে হবে। তাহলে সালফিউরিক অ্যাসিডে আণবিক ভর হচ্ছে 98, এগুলো পাবা, যে 1 × 2, আর সালফার সালফার হচ্ছে 32, আর হচ্ছে কি অক্সিজেন 16 × 4। এখান থেকে তুমি কি এগুলো কিন্তু যোগ বের করে আমাদেরকে 98 বের করতে পারবা, তাই না? তাহলে এখন যদি আমি জি। হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বের করতে চাই, তাহলে আমি কি করব, হাইড্রোজেনে আণবিক ভর, তাহলে 1 × আমাদের পরমাণু সংখ্যা, এখানে তো হাইড্রোজেন দুইটা আছে, দুই। এটা থেকে 2 দ্বারা গুণ করে দিলাম। তারপর কি গুণন 100, গুণের সূত্রের 100 সূত্র, সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, তাই না? সূত্র ভুলে গেলে কিন্তু তাহলে আর অপশন, তাহলে 98। তাহলে এটা কত আসে বলো দেখি, 200 ডিভাইডেড বাই 98 তাহলে আসতেছে হলো যে 2.04%, 2.04%। তারপর কি আছে আমাদের এখানে, সালফার আছে, তাহলে সালফারের শতকরা সংযুক্তি হবে কত, সালফার 32 গুণন সালফার যদি একটা আছে, তাহলে 1 দ্বারা গুণ ডিভাইডেড বাই কত, 100, হচ্ছে 98। তাহলে কি 3200 ডিভাইডেড বাই হচ্ছে 98, তাহলে হচ্ছে যে 32.65, 32.65 এটা first, ঠিক আছে। তারপর আছে কত, অক্সিজেন, শুধু অক্সিজেন লিখলাম এখানে। তাহলে অক্সিজেন হবে, অক্সিজেনে আমরা জানি ভর হচ্ছে 16, আর এখানে অক্সিজেন চারটা আছে, দেখো এখানে কি চারটা আছে, এই জন্য 4 × সূত্রের 100। এটা পার্সেন্টেজ করার জন্য মূলত 100 দ্বারা গুণ হচ্ছে 98। জি। আর না হলে এই 100 দ্বারা না গুণ করলে আমরা ভগ্নাংশ জিনিসটা পাবো, যদিও ওটা শতকরা, আমাদের ভগ্নাংশটা শতকরা প্রকাশ করার জন্য আর কি 100 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে 16 × 4 × 100 ডিভাইডেড বাই 98। তাহলে এখানে পাইতেছি যে 65.80%। তুমি এই যে আগে যেভাবে বিকল্প বললাম, তাহলে কি 100 থেকে এটা বিয়োগ দিতে, এটা বিয়োগ দিতে, তাহলে আমি দেখি এটা পাইতাম, বাট দরকার নেই তো, এটা আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। তার মানে এখানে এই তিনটা তুমি ম্যাথ কিভাবে বুঝতে পারবে যে ভুল হয়েছে বা ঠিক হয়েছে, তুমি এই তিনটা যোগ করবে, বুঝছো? যোগ করে দেখবে জি। যে 100 আসছে, যদি 100 না হয় তাহলে বুঝবে যে কোথাও ভুল হয়েছে, আর যদি 100 হয় তাহলে বলবা কি ঠিক আছে। তাহলে এভাবে আমরা কি পার্সেন্টেজ গুলা বা শতকরা সংযুক্তি গুলা নির্ণয় করতে পারি। তারপরে এগুলো আছে, এগুলো নির্ণয় করো একই একই নিয়মে। শুধুমাত্র এখানে আমাদের যে জিনিসটা ভুল হইতে পারে, সেটা হলো যে আমাদের আণবিক ভর গুলো মনে রাখতে হবে। আণবিক ভর বা পারমাণবিক ভর যদি মনে না থাকে, তাহলে কিন্তু তুমি ম্যাথ গুলো করতে পারবে না। যদি ওগুলা মনে থাকে জি। তাহলে বাকিটাকে এমনিতেই পারবা।